আমি কিন্তু কোনো কোচিংয়ে যাইনি, আমি সম্পূর্ণ প্রস্তুতি আমার বাসায় নিয়েছি এবং সেটা 1 মাসেরও কম সময়ের মধ্যে 24 থেকে 25 দিন বা 22 থেকে 25 দিন এরকম একটা সময়ের মধ্যে আসলে আমি আমার পুরো প্রস্তুতি নিয়ে আইএলটিএস পরীক্ষায় বসে এবং আলহামদুলিল্লাহ 6.5 মার্কস নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সিফাত ইবনে কামাল সাউথ কোরিয়া থেকে বলছি, স্টুডেন্ট অফ দংশন ইউনিভার্সিটি। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে গল্প করতে এসেছি সেটা হলো আমার আইএলটিএস জার্নিটা, যে আসলে আমার আইএলটিএস জার্নিটা কেমন ছিল, কেন আমি আইএলটিএসের সিদ্ধান্ত নিলাম, সেই বিষয়টা আপনাদের সাথে আমি তুলে ধরবো। এবং অনেকে আমাকে মেসেজ করেন যে ভাই আপনি কীভাবে আইএলটিএসের প্রস্তুতিটা নিয়েছিলেন এবং আপনি আসলে কোন কোচিং থেকে পড়ালেখা করেছেন বা আমাদের একটা কোচিং সাজেস্ট করেন, সেই বিষয়গুলো আসলে সব মিলিয়ে আমি আপনাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওটায়। তো প্রথমে বলি আমার আইএলটিএস স্কোর ছিল 6.5, যেটা অনেক ভালো স্কোর না হলেও আসলে সাউথ কোরিয়ার জন্য মোটামুটি ভালো একটা স্কোর। তো দ্যাটস ইট। আর আমি আসলে আজকের ভিডিওতে আপনাদেরকে এটাই শেয়ার করব যে প্রথমে বলি কিভাবে আমার আইএলটিএসের ধারণাটা আসলে মাথায় আসলো, যে কেন আমার আইএলটিএস করা উচিত এবং কেন আমার আসলে বাইরে পড়ালেখা করতে যাওয়া উচিত। তো আপনারা জানেন, যারা আমার সাথে যোগাযোগ আছে রেগুলার, তারা জানেন যে আমি সরকারি তুলারাম কলেজে পড়ালেখা করছিলাম, অনার্স 3য় বর্ষে ছিলাম আমি, ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচারে। তো সেখানে পড়া অবস্থা আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি, তো আপনারা জানেন একটা ছেলে যখন বড় হয় তার সাথে সাথে তার মেন্টালিটিতে এগুলো ঘোরপাক খেতে থাকে যে আমি এরপরে কি করব, এরপরে আসলে আমি কিভাবে ইনকাম সোর্স বের করব। হ্যাঁ ঠিক আছে, আমি টিউশনই করছিলাম, মোটামুটি ভালো পরিমাণ টিউশনই করছিলাম, বাট টিউশন কিন্তু কখনো একটি ক্যারিয়ার না আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে। তো কীভাবে আসলে আমি আমার ক্যারিয়ার দাঁড় করাতে পারি সেটা নিয়ে আসলে চিন্তা করছিলাম। সেই মুহূর্তে আসলে আমি পাসপোর্টের কাজও করছিলাম, সেটা হলো 2023 সালের সম্ভবত মার্চের 2 তারিখ বা 1 তারিখ আমি আসলে আমার পাসপোর্টটা হাতে পাই। যখন আমি পাসপোর্ট অফিসে পাসপোর্টটা নিতে গেলাম তখন আসলে আমি চিন্তা করছি যে আমি এরপরে কি করব আসলে, কারণ 1 বছর পর আমার পড়ালেখা শেষ হয়ে যাবে, তারপর আমি কি করব এগুলো নিয়ে খুবই চিন্তায় ছিলাম। এবং আমাদের মানে আমার পার্সোনালি বেশিরভাগ সময় দিনের টিউশন করাতে যেত, এবং টিউশন যদি না করতাম সেক্ষেত্রে আমার পার্সোনালি আমার হাত খরচ থেকে শুরু করে আমার যে যাবতীয় খরচ আছে সেটা আসলে আমার বেয়ার করা একটু কষ্ট হয়ে যেত, কারণ তোলারামের যে কি বলে যে টিউশন ফি থেকে শুরু করে, যদিও সেখানে টিউশন ফি অনেক কম, তারপর আমার নিজের পার্সোনাল কস্ট থাকে, সেগুলো নিয়ে আসলে সব কিছু আমারই বেয়ার করা লাগতো আমার নিজেরটা। তো সেটার পর আসলে আইএলটিএসের জন্য স্পেসিফিকভাবে টাইম দেওয়া আমার জন্য অনেক কষ্টকর ছিল। তো আমি আসলে ভাবছিলাম যে কিভাবে কি শুরু করব, কিন্তু আমার এইটা ধারণা ছিল যে আমি যদি বাইরে যেতে পারি ইনশাল্লাহ আমি 3 থেকে 4 বছরের মধ্যে নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবো, এবং সেটা বাংলাদেশে 3 থেকে 4 বছরে নিজের পায়ে দাঁড়ানোটা সেই তুলনায় অনেকটা কষ্টকর হবে। তো সেই পাসপোর্ট অফিসে বসে আমার ডিসিশন নেওয়া যে এবার আইএলটিএস দিব, এবং আমি বাসায় এসে সেই কথাটা শেয়ার করলাম যে আমি আইএলটিএস দিব। তো কোন ইনটেকে যাব, 2023-এর সেপ্টেম্বর ইনটেকে আমার ধরতে হবে, না হলে আমার আসলে স্টাডি গ্যাপ আরও বেশি হয়ে যাবে, আমার চান্স অনেক কমে যাবে। তো আমি চিন্তা করলাম সেটা মার্চ মাসের 1 তারিখ বা 2 তারিখ আমি ডিসিশন নিলাম আমি আইএলটিএসের জন্য যাব, প্রিপারেশন নেব। কিন্তু আমি যদি এই মাসের মধ্যে আইএলটিএসটা না দিই তাহলে আমি আসলে সেপ্টেম্বর ইনটেকটা ধরতে পারবো না। এমন একটা সিচুয়েশনে আসলে আমি চিন্তা করলাম যে আমি পাসপোর্ট পেয়ে গেছি, এবার আমি আইএলটিএসের জন্য অ্যাপ্লাই করে দিই। আমি আইএলটিএসের জন্য বাস অ্যাপ্লাই করে দিলাম, বাট তখনও আমার আসলে ধারণা নেই যে আইএলটিএস আসলে কী জিনিস, কীভাবে দিতে হয়। আমি জানি আইএলটিএস দিয়ে বিদেশে যাওয়া যায়, আইএলটিএসে একটা মোটামুটি মার্কস তুললে আসলে বাইরে যাওয়া যায়, এইটাই আমি জানি। তো এইটুক ধারণা থেকে আমি আসলে আইএলটিএসের রেজিস্ট্রেশন করে ফেলি। সেটা আমি করেছিলাম যে ফিউচার ইডি আছে বনানীতে, ফিউচার ইডিতে করে ফেলি। করার পরে আমি সেদিন যখন আসি সন্ধ্যাবেলা আমি আমার এলাকায় এসেছিলাম, আমি এবং আমার ফ্রেন্ড আছে, আপনারা অলরেডি আমার একটা ভিডিওতে দেখেছেন ফাহাদকে। তো ফাহাদের সাথে আমি জিনিসটা শেয়ার করি যে ফাহাদ আমি তো কোরিয়াতে যেতে চাচ্ছি, তুমি তো অনেক দিন ধরে আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছ, তুমি আমাকে একটু হেল্প করো। ফাহাদও ততদিনে প্রায় মাস খানিকের উপর আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছে। তো ফাহাদকে আমি বললাম যে তুমি আমাকে একটু হেল্প করো। তো ও আমাকে নিয়ে গেল ওর একটা বড় ভাইয়ের কাছে, এবং সেখানেই আমি আসলে 2-3 দিনে আসলে আইএলটিএসের যাবতীয় যে বিষয়গুলো, যাবতীয় বিষয় বলতে আসলে আইএলটিএস জিনিসটা কি, কীভাবে কাজ করে, কিভাবে প্রিপারেশন নেওয়া যায় সেই বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পেলাম। তারপর আসলে আমি
যেহেতু আমি আসলে ইংলিশ ডিপার্টমেন্টে পড়তাম এবং আমার বেশিরভাগ স্টুডেন্টগুলাই মানে প্রাইভেট টিউশনগুলাই ছিল ইংলিশ রিলেটেড। আমি 9-10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার ইংলিশ পড়াতাম আমাদের এলাকায়। তো ইংলিশের বেসিক রিলেটেড বিষয়গুলোতে আমার মোটামুটি ক্লিয়ার ছিল, বেসিক বিষয়গুলো আমার মোটামুটি ক্লিয়ার ছিল, গ্রামাটিক্যাল বিষয়গুলো। তো আমার সেই দিক দিয়ে একটা কনফিডেন্স ছিল। বাট সেটা যে আইএলটিএসের জন্য যথেষ্ট তা কিন্তু না, কারণ আইএলটিএসের প্যাটার্নটা অন্যরকম এবং সেটার প্রশ্ন ধরার ক্যাপাসিটিটা অন্যরকম। তো আমি আসলে কিভাবে কি করব বুঝতে পারছিলাম না। তখন আমি মাঝখানে আমার প্রায় 20 থেকে 25 দিনের একটা টাইম পিরিয়ড ছিল, যে এই টাইমটার মধ্যেই যেহেতু পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে যে কবে পরীক্ষায় বসতে হবে, তো আমি আসলে এই টাইম পিরিয়ডটার মধ্যেই প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত নিলাম যে কপালে যা আছে তাই হবে। যদি আইএলটিএসে ভালো মার্কস পাই, ইভেন আমার ফ্যামিলি মেম্বাররাও আমাকে এমন বলছিল যে তুই যদি আইএলটিএসে ভালো মার্কস পাস তাহলে আমরা আসলে তোকে অনেকটা হেল্প করব। বাট কারো ধারণা ছিল না যে আমি আসলে আইএলটিএসে একটা ভালো মার্কস এত কম সময়ে তুলতে পারবো। তো আমি আমার মনের ভিতর থেকে একটা ডেডিকেশন কাজ করলো তখন, যে যাই হোক, একটা ভিতর থেকে কি করে যে একটা মানে সবাই যখন আপনাকে নেগলেক্ট করবে তখন আপনার একটা জেদ কাজ করবে যে না আমার এখন করতে হবে, হয় এসপার না হলে ওসপার, এরকম একটা বিষয় হয়ে যায়। তো আমি আসলে সেই শক্তিটাই গ্যাদার করার চেষ্টা করলাম, যদিও আসলে কথাগুলো অনেক সাহিত্যিক হচ্ছে, বাট ওই সময় আসলে আমার জন্য এই বিষয়গুলো অনেক কঠিন ছিল। তো আমি চেষ্টা করলাম আইএলটিএসের প্রিপারেশন নেওয়ার জন্য। তো আইএলটিএসের যখন প্রিপারেশন নিচ্ছি, রাইটিং স্কিলটা আমার কাছে অনেকটা সহজ লেগেছিল, কারণ আমি যখন স্টুডেন্ট পড়াতাম ডিএমআরসি সহ ভালো ভালো ড্যামরা আইডিয়াল কলেজ বলেন, তারপর এরকম অনেকগুলো ভালো ভালো কলেজেরই স্টুডেন্ট আমার কাছে ছিল, শামসুল হক খান কলেজের স্টুডেন্ট ছিল। তো এরকম অনেকগুলো ভালো ভালো কলেজের স্টুডেন্টদের আমি ইংরেজি পড়াতাম। তো আমি তাদেরকে গ্রাফ অ্যান্ড চার্ট রিলেটেড পড়ালেখা বলেন, ফ্রি হ্যান্ড রাইটিং রিলেটেড স্টাডি বলেন, ফ্রি হ্যান্ড কীভাবে লিখবে সেই বিষয়গুলো নিয়ে অনেক ব্যস্ত থাকতাম বা টিপস দিতাম তাদেরকে। তো রাইটিং পার্টটা আমার কাছে মোটামুটি কিন্তু অনেক পরিমাণ সহজ লেগেছিল যখন আমি প্রথমবার দেখলাম রাইটিং। তো রাইটিংয়ের প্রিপারেশন নেওয়ার চিন্তা আমি তখন বাদ দিলাম, যে থাক আমি এটা লাস্ট এক সপ্তাহে ধরবো, ঠিক আছে। তো আমি যে বিষয়টা আমার সবচেয়ে কঠিন লেগেছিল সেটা হলো রিডিং পার্টটা। যে রিডিং পার্টটা আমি আসলে গ্যাদার করতে পারছিলাম না, যে কীভাবে আসলে অ্যাডপ্ট করতে পারছিলাম না, কীভাবে আসলে প্রস্তুতি নিব রিডিংয়ের। তো তখন আমি সেই ভাইয়ের কাছে আবার গেলাম, যে ফাহাদের সাথে আমি যেই ভাইয়ের কাছে গিয়েছিলাম সেই ভাইয়ের কাছে আবার গেলাম, এবং সে আমাকে রিডিংয়ের বেশ কিছুদিন রিডিংয়ের বিষয়গুলো আসলে দেখালো, সপ্তাহখানেক আমাকে রিডিংয়ের বিষয়গুলো দেখালো, এবং আমি মোটামুটি সেখান থেকে আসলে ক্লিয়ার হতে পারতাম। আমি আপনাকে বলি পার্শিয়াল একটু কথা বলি, যে আমি একদিনে প্রায় 13 থেকে 14টা টিউশনি করাতাম, অলমোস্ট লাইক 13 থেকে 14 ঘন্টা আমার দিনে টিউশনিতে শুধু বুক থাকতো। তো আমার নিজের পার্সোনালি টাইম দিয়ে যে পড়বো আইএলটিএসের জন্য, সেটার খুবই কম টাইম থাকতো। মাঝে মধ্যে আমি 9টা থেকে 10টার দিকে সময় পেতাম। সেই সময়টা আমার বেশিরভাগ সময় আড্ডাতেই চলে যেত, যেহেতু এলাকাতে আমরা বন্ধু বান্ধব একসাথেই থাকি ছোটোবেলা থেকে, তো আড্ডাতে অনেক সময় যেত। তো আমি কি করতাম, আমি স্টুডেন্টকে আসলে এটা রাইট না, বাট আমি এরকম করতাম যে স্টুডেন্টকে 30 মিনিট আমি পড়াতাম, বাকি 30 মিনিট ওকে লিখতে দিতাম কিছু। সেই টাইমটায় আমি আসলে আমার যে আইএলটিএসের প্রিপারেশন আছে রিডিংয়ের বিষয়গুলো, সেগুলোর একটা পরীক্ষা দিতাম। 25 মিনিট 20 মিনিট টার্গেট করে রিডিংয়ের এক একটা টেস্ট আমি দিতাম, ঠিক আছে, এবং 5-6 মিনিটের মধ্যে আমি সেগুলো মিলাতাম। ভুল হলে আমি রাস্তায় অটোতে যাওয়ার সময় বা হাঁটার সময় সেই ভুলগুলো নিয়ে একটু ভাবতাম। দ্যাটস ইট। আমি আসলে এভাবেই চেষ্টা করেছি 18 থেকে 20 দিন, নট লাইক যে আমি অনেক দিন চেষ্টা করেছি, এই বিষয়গুলো নিয়ে অনেক স্ট্রাগল করেছি এমন না। আমি 18 থেকে 20 দিনের মাত্র প্রিপারেশন নিয়েছিলাম, এবং 18 থেকে 20 দিন আমি রাস্তায় হাঁটতে গেলে সেই ভুলগুলো নিয়ে ভাবতাম। এবং আমি আসলে রিডিংয়ের মধ্যে কখনোই এত ভালো মার্কস পাচ্ছিলাম না, অলমোস্ট 6, 5.5। যখন আমি ক্যামব্রিজ সলভ করছি 6, 5.5, মাঝে মধ্যে ফেল স্কোর যেটা বলেন যে 12, 11 পাচ্ছি, ঠিক আছে। তো বিষয়গুলো আমার মানে ইগোতে লাগছিল যে আমি একটা মানুষ, আমি ইংরেজিতে টিউশনে পড়াই, অথচ আমি এখানে 40-এর মধ্যে মাত্র 10, 11, 9 পাচ্ছি, ঠিক আছে। বাট আমি কখনোই আইএলটিএসের জন্য বড় কোনো টার্গেট করিনি, নট লাইক যে আমার 7.5, 8 পেতে হবে। আমি সবসময় টার্গেট করেছি যে আমার 6 পেতে হবে আইএলটিএসে, কারণ আমি জানি যে সাউথ কোরিয়ার প্রিপারেশন নেওয়ার জন্য বা সাউথ কোরিয়া টার্গেট করার জন্য 6 একটা সেফ স্কোর।
তো 6 টার্গেট নিয়ে আমি যখন রিডিং পড়ছি এবং বারবার ব্যর্থ হচ্ছে, বারবার ক্যামব্রিজ আসলে টেস্ট করছি, তো ভালো স্কোর তুলতে পারছিলাম না। তখন রিডিংয়ের ক্ষেত্রে আমি একটা চ্যানেল ফলো করলাম এবং সেই চ্যানেলটা আমাকে খুব ভালো একটা কি বলে যে বুস্ট দিল বা খুব ভালো একটা হেল্প করলো। সেটা হলো যে ফার্স্ট আইএলটিএস অ্যাডভান্টেজ, সরি আমি একটু নামটা ভুল নিতে লেগেছিলাম। তো আইএলটিএস অ্যাডভান্টেজ আসলে আমার সেই সময় খুব ভালো একটা হেল্প করেছিল। আমি রিডিংয়ের ক্ষেত্রে আইএলটিএস অ্যাডভান্টেজ খুব ফলো করেছি। সেটার ক্ষেত্রে মানে আইএলটিএস অ্যাডভান্টেজকে আসলে খুব বেশি থ্যাংক ইউ, আপনারা আইএলটিএস অ্যাডভান্টেজ ফলো করতে পারেন। আর বাংলাদেশে আমি তেমন কোনো চ্যানেল ফলো করিনি। আর ওভারঅল তো আইএলটিএস লিজ আমি ফলো করেছিলামই। তো আইএলটিএস অ্যাডভান্টেজ যখন ফলো করলাম এবং রিডিং আমার অনেকটা ইমপ্রুভমেন্ট হলো, বাট তারপর আসলে আমি যখন পরীক্ষাও দিই তখন আমি রিডিংয়ের ক্ষেত্রে আসলে 5.5ই টার্গেট করে রেখেছিলাম, যে আমি 5.5 হলে আমার খুশি। এবার আসেন লিসেনিংয়ের ক্ষেত্রে আমার অতটা প্রবলেম হয়নি, কারণ লিসেনিং টাইপটা আসলে মোটামুটি সহজ এবং আমার পার্সোনালি প্রচুর মুভি দেখা হতো, হলিউডের মুভি বলেন, পডকাস্ট বলেন, এই ধরনের জিনিসগুলো অনেকটা দেখা হতো আমার নর্মালি, বা ইংলিশ কন্টেন্ট রিলেটেড যে চ্যানেলগুলো আছে সেগুলো দেখা হতো, ব্লগস দেখতাম। তো সেগুলোর জন্য ক্যাচ করাটা আমার জন্য সহজ ছিল লিসেনিংটা। তো দ্যাটস ইট, লিসেনিংয়ের জন্য তেমন কোনো প্রবলেম হয়নি। আর লিসেনিংয়ের ক্ষেত্রে আরও কয়েকটা জিনিস আমি ফলো করেছি, সেটা হলো যে আপনি লিসেনিং কেন্দ্রিক বিভিন্ন অ্যাপ্লিকেশন পাবেন প্লে স্টোরে, সেগুলো ফলো করতে পারেন, সেক্ষেত্রে সেগুলোও কিন্তু হেল্প করে। তো লিসেনিংয়ের ক্ষেত্রে আমি এই জিনিসগুলোই জাস্ট ফলো করলাম। স্পিকিংয়ের ক্ষেত্রে আসেন, যে স্পিকিংয়ের ক্ষেত্রে আমাদের বাঙালিদের খুব বেশি জড়তা থাকে স্পিকিংয়ে। আমরা রিডিং, লিসেনিং, রাইটিংয়ে তো ভয় পাই না আইএলটিএস শুরু করার আগে। শুরু করার পরে অবশ্য রিডিংটা নিয়ে অনেকেই ভয় পায়, বাট শুরু করার আগে সবাই আসলে যে জিনিসটা নিয়ে ভয় পায় সেটা হলো স্পিকিং। তো সেখানে আরেকটা ছোটো স্টোরি, আমি সবসময় আসলে ইংলিশ মিডিয়ামের টিচার হওয়ার জন্য প্রস্তুতি নিতাম, যে ইংলিশে ও লেভেল বা এই ধরনের এলাকার যে ছোটো স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে যাতে ঢুকতে পারি, কারণ ইংলিশ মিডিয়ামের স্যালারিগুলো ভালো হয়। তো সেটার জন্য আমি একটি স্পিকিং কোর্স করেছিলাম, সেটা হলো নারায়ণগঞ্জেই মাসুদ রানা স্যারের থেকে আমি আসলে ইংলিশ একটা স্পিকিং কোর্স আগেই করেছিলাম, সেটা 2022-এর শেষের দিকে, ডিসেম্বরের দিকে। The history of our Kustia is very rich. We have Hardin's Bridge, and we have Lalon's Majar, and we have Rabindranath Kotibari. And this snack of Kustia is very good and delicious. We have Tilar Khaja and specially Kulfi Malai. Wow, that's pretty good. I hope I will travel within a short time. I'm ready to welcome you. Thank you very much. তো সেক্ষেত্রে আমার স্পিকিংটা অনেকটাই আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছিল। তো যখন আমি স্পিকিংয়ের ক্ষেত্রে আইএলটিএস ফাস্ট ট্র্যাক আইএলটিএস নামে একটা চ্যানেল আছে, সেটা আমি ফলো করেছিলাম এবং সেখানে যে লেডিটা আছে সে আসলে খুব সুন্দর করে স্পিকিং টিপসগুলো দেয়। তো সেগুলো যখন অ্যাডপ্ট করলাম আমার কাছে খুব ভালো লাগা শুরু করলো, যে না, স্পিকিং আসলে খুব মজার জিনিস। তখন আসলে আমি খুব সাহস পেলাম স্পিকিং নিয়ে, এবং দ্যাটস ইট। আমার স্পিকিং আর কোনো কিছু ফলো করা হয়নি তেমন। আমি জাস্ট আইএলটিএস ফাস্ট ট্র্যাক আইএলটিএসটা স্পিকিংয়ের জন্য ফলো করা শুরু করে দিলাম, এবং আইএলটিএস অ্যাডভান্টেজটা আমি আসলে রিডিংয়ের জন্য এবং তাদের যে স্যাম্পল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো রাইটিংয়ের জন্য আমি খুব ভালো করে দেখা শুরু করলাম। এবং আমার তখন দেখলাম যে ক্যামব্রিজে আমার খুব ভালো স্কোর আসছে, 5.5 to 6 লেভেলের একটা স্কোর আসছে। এবং আমাকে এক বড় ভাই বলেছিল যে তুমি যদি ক্যামব্রিজে 5.5 তুলতে পারো তাহলে তুমি মেইন পরীক্ষায় 6 তুলতে পারবা। তো আমি আসলে সেখান থেকে একটি সাহস পেলাম, এবং মাঝখানে তো আমি আপনার যে ফিউচার ইডিতে যখন রেজিস্ট্রেশন করেছিলাম সেখান থেকে আমি 3টি ডেমো পরীক্ষার পাই। তো সেখানে আমি ডেমো পরীক্ষাও দিই 2টা। তো সেগুলো তো মোটামুটি ভালো, খুব ভালো না করলেও মোটামুটি মানের একটা স্কোর আসছিল আমার। তো আমি আসলে পার্সোনালি এইটা নিয়ে একটু ভালো অবস্থায় ছিলাম। বাট স্পিকিংয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস আছে, যে আপনার কিরণ মাক্কারকেও আমি ফলো করতাম। তো দ্যাটস ইট, রিডিং, রাইটিং আর লিসেনিং এই জিনিসগুলো গেল, স্পিকিংও গেল। এইভাবেই আসলে আমি আমার প্রস্তুতিগুলো নিয়েছি। এবং আমি আবারও বলছি, আমি কিছু চ্যানেল ফলো করেছিলাম, সেটা হলো আইএলটিএস লিজ। আমি ওভারঅলি সব কিছু টিপসের জন্য, আইএলটিএস প্রপারলি বোঝার জন্য আসলে
আইএলটিএস লিস্ট ফলো করতাম। রিডিংয়ের জন্য আমি আইএলটিএস অ্যাডভান্টেজ খুব পরিমাণে ফলো করেছি এবং আমি কিন্তু কোনো কোচিংয়ে যাইনি, আমি সম্পূর্ণ প্রস্তুতি আমার বাসায় নিয়েছি এবং সেটা 1 মাসেরও কম সময়ের মধ্যে 24 থেকে 25 দিন বা 22 থেকে 25 দিন এরকম একটা সময়ের মধ্যে আসলে আমি আমার পুরো প্রস্তুতি নিয়ে আইএলটিএস পরীক্ষা বসে এবং আলহামদুলিল্লাহ 6.5 মার্কস নিয়ে আমি উত্তীর্ণ হয়েছি। দ্যাটস ইট। তো আমি আবারও বলি, রিডিংয়ের জন্য আমি আইএলটিএস অ্যাডভান্টেজ ফলো করতাম, স্পিকিংয়ের জন্য আমি কিরণ মাক্কারের বই অ্যান্ড আসলে আইএলটিএস ফার্স্ট ট্র্যাক আইএলটিএস এই দুইটা জিনিস ফলো করতাম। আর রাইটিংয়ের জন্য আমি তেমন কোনো চ্যানেল ফলো করিনি, বাট আপনার যে আইএলটিএস অ্যাডভান্টেজের যে স্যাম্পল কোশ্চেনগুলো আছে সেগুলো ফলো করেছি এবং সেটাই আলহামদুলিল্লাহ আমার ভালো করেছে, মানে সেটাই আমার ভালো একটা রেজাল্ট দিয়েছে। আর লিসেনিংয়ের জন্য আমি আসলে প্র্যাকটিস বলতে পডকাস্টগুলো শোনার কারণে সেগুলো আমার মোটামুটি ক্লিয়ার ছিল। হ্যাঁ, আমি মাঝখানে ক্যামব্রিজ তো আমি মোটামুটি ওই 24 দিন বা 25 দিন টাইম পিরিয়ডের মধ্যে ক্যামব্রিজ আমি মিনিমাম 5 বার রিভিশন দিয়েছি, এত পরিমাণ প্র্যাকটিস আমার করা হতো ক্যামব্রিজ। তো এই হলো বিষয়। এর মধ্যে আমি কিন্তু আমার আড্ডাও ঠিক রেখেছি, আমি কিন্তু আমার বন্ধুবান্ধবের সাথে সম্পর্কও ঠিক রেখেছি, আমি আমার টিউশনিও ঠিক রেখেছি। অনেকগুলো টিউশনি এই কারণে আসলে একটু ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিছু টিউশনি থেকে আমাকে বাদ দিয়ে দিয়েছিল 2-3টা টিউশনি থেকে, সেটা একটা ইম্প্যাক্ট ফেলেছিল। বাট হ্যাঁ, দিন শেষে আলহামদুলিল্লাহ আমার এই ডেডিকেশনটা আসলে কাজে লেগেছে। তো আপনারা যদি আপনারা যদি ডেডিকেশন দিয়ে পড়ালেখা করেন এবং আপনাদের বেসিক যদি মোটামুটি ভালো থাকে আগে থেকে, তাহলে আসলে আপনাদের কোনো কোচিংয়ের প্রয়োজনীয়তা নেই। কারণ আমি এবং আমার ফ্রেন্ড ফাহাদ দুজন একজনও কোচিংয়ে পড়ালেখা করিনি এবং আলহামদুলিল্লাহ আমরা দুজনেই আমি 6.5 নিয়ে আসলে ভালো একটা মার্কস নিয়ে সাউথ কোরিয়াতে আসতে পেরেছি। এই হলো বিষয়। তো আর আপনারা যদি 2 থেকে 2.5 মাস, এখনও যারা সেপ্টেম্বর ইনটেকের প্রস্তুতি নিচ্ছেন 2025-এর, তারাও যদি 2 মাস 2.5 মাস একটা প্রস্তুতি নেন এখন থেকে শুরু করেও, তাহলেও কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ভালো একটা মার্কস গ্যাদার করতে পারবেন। নট লাইক যে আপনাকে কোচিংয়েই যেতে হবে, যার সামর্থ্য আছে সে যাবেন, কোচিংয়ে ভালো পড়ায় অনেক টিপস পাবেন, সেটা ঠিক আছে। বাট আসলে আপনারা যদি বাসায়ও নিজেকে সময় দেন, নিজে বেসিকটা ঠিক করে যদি পড়ালেখা করতে পারেন, তাহলে আসলে আপনারা বাসায় বসেও মানে সাউথ কোরিয়ার জন্য ভালো একটা মার্কস গ্যাদার করতে পারবেন। এটাই হলো আজকের ভিডিওর মেইন পারপোজ। আমি আমার স্টোরিটা আপনাদেরকে শেয়ার করলাম, আশা করি আপনাদের স্টোরি আমি কখনো শুনতে পারবো। দ্যাটস ইট, আজকের ভিডিওটা এই পর্যন্তই।